আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। স্বচ্ছ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে দেশ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার দেশ। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। সচিব আরও জানান, ভোট গণনার সময় পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা তা জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের রায়কে ভয় পেয়ে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল মানুষের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফেজ উদ্দিন আহমেদ। আর পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নতুন এই পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন তিনি। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সব সময় জনগণের বিপক্ষে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স, বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। জাতিসংঘে ডক্টর ইউনূসের বিশাল বহরের চলমান সফরের সমালোচনাও করেন হাফিজ উদ্দিন আহমেদ। একটি মিটিং এর জন্য 104 জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে, এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। নতুন কাপড় চোপড় পরে এদিকে পাহাড়ে চলমান অস্থিরতা অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামাত সমর্থকদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আগামী নির্বাচন নিরপেক্ষ না হওয়ার শঙ্কাও প্রকাশ করেন রিজভী। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই অগস্ট গণঅভ্যুত্থান দমনে সারা দেশে ৩,৫,৩৩১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ হারায় ছাত্র জনতা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তায় তথ্য জানিয়েছেন। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৪ অক্টোবর ধার্য করেছে ট্রাইব্যুনাল। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দকৃত বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এর আগে রোববার তিনি ১৭টি তথ্যচিত্র প্রদর্শন করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,০৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখান। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ, ফরমাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মোলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জুলাই যোদ্ধা মোহাম্মদ আরমান হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা। জব্দের সপক্ষে আদালতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী এবং সাবেক PS। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন করা, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানান অপকর্ম করে অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারা ফারজানা হক এই আদেশ দেন। এর আগে রাজধানীর গুলশান থেকে মামুনুর রশিদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে জুলাই অগস্ট গণহত্যায় ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে রোববার তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক শহীদুর রহমান। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ র্যাব মহাপরিচালকের। দেশের মন্দিরগুলোতে র্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকধারীরাও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন তিনি। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাব সতর্ক রয়েছে। আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা
কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। ভারত ও আওয়ামী লীগ মিলে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদ নির্মূলে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ফিরে এলে তার সমস্ত দায় মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলা পরিকল্পিত উল্লেখ করে রাশেদ খান বলেন, নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই এমন ঘটনা পুনরায় ঘটেছে। আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন এজেন্সি মিলে এমন হামলা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক। যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে, তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আমরা বারবার বলেছি, আমাদের কথা শোনা হয়নি। আমি সর্বশেষ বলতে চাই, সামনে নির্বাচন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা, হামদনাত ও গজল সন্ধ্যার আয়োজন করে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানান দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী ছিলেন মানবতার মুক্তির দূত। তার জীবন ও আদর্শ সবার জন্য অনুকরণীয়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নের সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। আরও বলেন, মহানবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো আদর্শ মেনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আলোচনা শেষে শিল্পীরা পরিবেশন করেন হামদ, নাত ও গজল। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আর্থিক প্রতিবেদনে গরমিল করে যারা কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে। কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। সামনের ভবিষ্যতে যে বাংলাদেশের জন্য এরকম কোনো বাধা বিপত্তি না আসে, সামনে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। 3টি মনোনয়নপত্র বাতিল ছাড়া ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের পরিচালক প্রত্যাশীদের তালিকা। চাঁদপুর, রাজশাহী বিভাগের 1জন এবং জামালপুরের কাউন্সিলরের ত্রুটিযুক্ত মনোনয়নপত্র জমা দেয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে, যদিও তাদের আবেদনের সুযোগ থাকছে। জামালপুরের কাউন্সিলর রেদওয়ান ফুয়াদ দাবি করেছেন, কোনো গাইডলাইন না থাকায় এই বিপত্তি। প্রয়োজনে আদালতে যাবার কথাও বলেছেন তিনি। রিপোর্ট করছেন বর্ষণ কবির। একরকম নিশ্চিত হয়ে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সভাপতি হিসেবে ফেরা। ঢাকা বিভাগে একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তার মতো আরেক সভাপতি প্রার্থী তামিম ইকবাল সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জোর খবর। এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বিএনপিপন্থী প্যানেলের ভেতরের খবর, শুধু পরিচালক পদেই লড়তে পারেন তিনি। ঢাকা জেলা থেকে নাজমুল আবেদিন ফাহিমও প্রায় নিশ্চিত হয়ে গেছেন পরিচালক হিসেবে আবারও বিসিবিতে প্রবেশের। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন জামালপুরের রেদওয়ান ফুয়াদ। মনোনয়নপত্রে প্রস্তাবকের সইয়ের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে মিল না থাকায় আপাতত তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে, তাহলে আর প্রবলেম না। আদালতের দ্বারস্থ হওয়ার আগেই সংকট সমাধান দেখছে নির্বাচন কমিশন। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন, তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। যদিও বিসিবির নির্বাচন নিয়ে ঘটনার কমতি নেই,
সমঝোতার প্যানেল নিয়ে এখনও চলছে দিন দরবার। 1 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের আগে আরও নাটকীয় কিছু দেখা যেতে পারে এই বিসিবি নির্বাচনকে ঘিরে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।